বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাইফুল এবং আজকে তোমাদের ক্লাস 9-10-এর এবং যারা এসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য ক্লাস 9-10-এর ফিজিক্স এসএসসি যে ফিজিক্সটা আছে সেই ফিজিক্সটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এখন হচ্ছে আমাদের একাদশ অধ্যায় বা তোমাদের ফিজিক্সের হচ্ছে যে চলবিদ্যুৎ, তোমাদের একাদশ অধ্যায়ের যে চলবিদ্যুৎটা আছে সেই চলবিদ্যুৎটা তোমাদের যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো একটার পর একটা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। প্রত্যেকটা টপিকস আমি এখানে লিখেছি, যে প্রত্যেকটা টপিকস সাজানো আছে এবং এই টপিকসটার যে মূল বিষয়বস্তু বা প্রত্যেকটা টপিক্স টপিক্সের অবশ্যই কিছু ইনফরমেশন আছে বা বোঝার কিছু আছে, যেগুলো আমাদেরকে বোঝাতে চায়, কি বোঝাতে চায় আমাদেরকে, সেই জিনিসটা আমরা এই চ্যাপ্টারের মধ্যে বোঝার চেষ্টা করবো। প্রত্যেকটা টপিক্স আমি লিখেছি এখানে, তোমাদের যে মেইন টপিক্সগুলো আছে সবগুলো এখানে লেখার চেষ্টা করেছি। তো এখানে তোমাদের আবার এই যে পার্টসটাতে তোমাদের হচ্ছে যতগুলো সূত্র আছে সব সূত্র লেখার চেষ্টা করেছি। মানে তোমার একটা চ্যাপ্টারের মধ্যে আমার ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গেলে কতগুলো সূত্র শেখা দরকার, কারণ তোমাদের পরীক্ষার যে ফিজিক্স যে পরীক্ষা হবে সেখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে আমাদের। তো সবসময় এটা মনে রাখবেন। তো ওই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো, যে কোনো ধরনের প্রবলেম যদি থাকে, সে সকল ধরনের প্রবলেম যদি সলভ করতে চাই আমরা, তাহলে এই সূত্রগুলো, এই যে আমি যা লিখেছি এগুলো ছাড়া কোনো সূত্র তোমাদের বই নাই। তো এই সূত্রগুলো আমাদের শেখা লাগবে এবং এগুলো কেন হয়, আমরা কোথায় কোন সূত্র ইউজ করব, এগুলো যদি আমরা একটা প্রত্যেকটা যদি না বুঝি তাহলে আমরা কখনো বুঝতে পারবো না কোথায় আমরা সূত্রগুলো কোন প্রশ্নের মধ্যে কোন সূত্রটা অ্যাপ্লাই করবো, এটা আমরা কখনো বুঝবো না। তো এগুলো সূত্রগুলো খুব সহজে বুঝে দেওয়ার চেষ্টা করবো, তোমরা একটু অপেক্ষা করো। আমরা আগে তোমাদের যে টপিকসগুলো আছে, যে বোঝার যে টপিকসগুলো আছে সেগুলো বোঝানোর চেষ্টা করবো আস্তে আস্তে। তো তোমরা ক্লাসটা দেখো, একটু বুঝতে পারবে কিছু। এই ক্লাস থেকে তোমাদের যদি কিছু উপকার হয় সেটা তোমাদের জন্য উপকার, এবং তো তোমরা বোঝার চেষ্টা করো ক্লাসটা, আশা করি ভালো বুঝতে পারবে। তো এখন হচ্ছে আহ, আমরা ক্লাসে চলে যাব। ক্লাস হচ্ছে আমাদের আহ, এই চলবিদ্যুৎ। আসলে আমরা হচ্ছে স্থির বিদ্যুৎ একটা চ্যাপ্টার আছে আমাদের, এর আগের অধ্যায়টা ছিল আমাদের স্থির বিদ্যুৎ, এবং এটা হচ্ছে চল বিদ্যুৎ, বিদ্যুৎ বা চার্জ বা তড়িৎ। ঠিক আছে, এখন এই চলতড়িৎ বা স্থির চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি বা বাংলায় বলতে গেলে বিদ্যুৎ, তড়িৎ। তো এটা হচ্ছে আমরা সাধারণত জানি হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। তো ইলেকট্রনের প্রবাহটা সাধারণত আমরা চল বিদ্যুৎ বলি, ইলেকট্রনের প্রবাহ। এখন আমরা স্থির তড়িৎ যে চ্যাপ্টারটা, দশম যে চ্যাপ্টারটা ছিল, সেই অধ্যায়টা তোমাদের সাধারণত স্থির, যে কোনো একটা স্থির ইলেকট্রন নিয়ে আলোচনা করা হয়েছে। ইলেকট্রনটাকে আমরা সরিয়েছি, ইলেকট্রনটা প্রবাহিত হবে না, ইলেকট্রনটা অনবরত নিরবিচ্ছিন্নভাবে কখনো প্রবাহিত হবে না। তো এই চ্যাপ্টারটা সাধারণত ইলেকট্রনগুলো প্রবাহিত হবে, কনসেপ্ট মনে রাখবে। তো এখন আমরা যে প্রত্যেকটা টপিক, এগুলো তো এই যে চ্যাপ্টারের মধ্যে যে এই যে টপিকসগুলো আছে এগুলো যদি বুঝি তাহলে আমার সম্পূর্ণ চ্যাপ্টার ক্লিয়ার। আগে আমরা প্রথম যে টপিকসটা আছে, যে প্রথম যে টপিকসটা আছে সেটা হচ্ছে তোমাদের বিদ্যুৎ প্রবাহটা কি, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখন আমরা যদি বলি বিদ্যুৎ প্রবাহটা আসলেই কি, তো সেটা আমরা আমরা প্র্যাকটিক্যালি আমরা জানার চেষ্টা করব। তো বিদ্যুৎ প্রবাহ হয় সাধারণত বিভব পার্থক্যের জন্য, বিভব পার্থক্যের জন্য। তো বিভব পার্থক্যটা কি, বিভবটা কি, তো এটা জানার জন্য আমাদের একটা, আমরা আমরা জানি একটা পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে স্থায়ী কণিকা হিসেবে। তো এখন ইলেকট্রন কিন্তু বাইরের কক্ষপথে ঘুরে কিন্তু প্রোটন এবং নিউট্রন মাঝখানে থাকে, এটা হচ্ছে কেন্দ্রে থাকে।
যেহেতু কেন্দ্রে থাকে, এরা একটা আরেকটা সবল নিউক্লিয় স্ট্রং নিউক্লিয় ফোর্স দ্বারা খুব শক্তভাবে আটকে আছে, তাই তাহলে ইলেকট্রনটা কিন্তু ওই ধরনের যে শক্তিশালী বল দ্বারা কোনোভাবে আবদ্ধ নয়। যেহেতু আবদ্ধ নয়, ইলেকট্রনটা প্রবাহ হতে পারে। তো আমরা তড়িৎ প্রবাহ বলতে ইলেকট্রনের প্রবাহ বলি। আচ্ছা আচ্ছা, আমি তোমাদেরকে এই যে কনসেপশনটা আসলে এই যে এটাকে যদি আমরা একটা পরমাণু বলি, তাহলে এটা হচ্ছে প্রোটন। প্রোটন কিন্তু ধনাত্মক চার্জ বিশিষ্ট, সবাই জানি আমরা। ইলেকট্রন, ইলেকট্রন এখানে নিউট্রন আছে। নিউট্রন কিন্তু কি নিউট্রাল, নিউট্রাল, কোনো চার্জ নাই। তো এখন এই নিউট্রনের সাথে এই ইলেকট্রনের সাথে এই প্রোটন একটা বলে আকর্ষণ করে। এই প্রোটনটা এই ইলেকট্রনটা মানে বিপরীত ধরনের চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তো এটা কোন বলে আকর্ষণ করে? আমরা জানি প্রকৃতিতে চারটা বল আছে, চারটা মৌলিক ফান্ডামেন্টাল ফোর্স। তাহলে চারটা মৌলিক বল কি? আমরা জানি মহাকর্ষ বল, তাড়িৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। এই চারটা বলের মধ্যে এই ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে যে বলটা কাজ করে, ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে যে বলটা কাজ করে, সেই বলটাকে আমরা বলি তাড়িৎ চৌম্বকীয় বল। তাড়িৎ চৌম্বকীয় বল মানে ইলেকট্রন এবং প্রোটন, মানে একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এই তার চৌম্বকীয় বল আকর্ষণও করতে পারে, বিকর্ষণও করতে পারে। দুটি বিপরীত চার্জ যুক্ত যদি হয় তাহলে পরস্পর আকর্ষণ করবে। দুটি একই ধরনের চার্জ যদি হয় তাহলে পরস্পর বিকর্ষণ করবে। এখন নিউট্রন কোনো ধরনের চার্জ নাই। তো নিউট্রন এবং প্রোটন একটা নির্দিষ্ট শক্তিশালী ভরে আবদ্ধ আছে। এই যে বন্ধনটা, এই বন্ধনটা সবল নিউক্লিয় বলের কারণে একটা শক্তিশালী ভরে তারা এই পরস্পরকে আটকে আছে। তো এই বলটা অনেক বেশি বড়। তো এটাকে আমরা সরাতে পারবো না। আমাদের যে প্রতিনিয়ত যে শক্তিগুলো আছে ওই শক্তি দিয়ে আমরা এটাকে সরাতে পারবো না। তো আমরা যখন কোনো তাপমাত্রা কিন্তু একটা শক্তি, তাপ একটা শক্তি। আমরা যদি ইলেকট্রনকে তাপ দিই, এই যে একটা নির্দিষ্ট কক্ষপথে, আমরা জানি ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে থাকে। তো এখন ইলেকট্রনকে আমরা যদি শক্তি দিই, একটা প্রোটনকে বা এরকম প্রোটনকে আমি যদি শক্তি, একটা পরমাণুকে যখন শক্তি দিব, তখন ইলেকট্রনটা মুক্ত হয়ে যাবে। এই ইলেকট্রনটা মুক্ত হয়ে যাবে। তো মুক্ত হয়ে সে মুক্তভাবে চলতে থাকবে। তো এখন মুক্তভাবে সে মুক্ত হয়ে গেছে, এখান থেকে আমি যখন শক্তি দিয়েছি সে কিন্তু মুক্ত হয়ে গেছে, কিন্তু প্রোটনটা মুক্ত হতে পারে না। সে যেখানে আছে ওখানে আছে, সে যেখানে আছে। তো এই যে পরমাণুটা একটা একটা গড় খালি হয়ে গেছে, একটা গড় খালি হয়ে, তার মানে পজিটিভ একটা বিষয় হয়েছে। আমরা জানি পরমাণুর কেন্দ্রে যতটি প্রোটন আছে, যতটি ধনাত্মক চার্জ আছে, বাইরের কক্ষ ততটি ঋণাত্মক চার্জ আছে, ততটি ঋণাত্মক চার্জ আছে। কিন্তু একটা যদি ঋণাত্মক চার্জ এই পরমাণু থেকে আমি নিয়ে নিই, মানে মুক্তভাবে তাপ দেওয়ার কারণে মুক্ত হয়ে যায়, তখন এখানে কোনো একটা ইলেকট্রন অভাব দেখা দেবে, তখন প্রোটন একটা বেশি হবে। তার মানে এটা কি পজিটিভ ধনাত্মক আয়নে আহিত। আশা করি বুঝতে পেরেছো। তো এই যে কনসেপ্টটা কেন দিলাম, কারণ আমাদের চলবিদ্যুৎ পড়ানোর সময় এই কনসেপশনটা, এই ইলেকট্রনটা আমরা এই এই ইলেকট্রনটা চলার কারণে, এই ইলেকট্রনটার প্রবাহের কারণে সাধারণত বিদ্যুৎ প্রবাহ হয়। ইলেকট্রনটা এই যে মুক্ত যে ইলেকট্রনটা আছে ওইটার কারণে সাধারণত বিদ্যুৎ প্রবাহ। আশা করি আমি ইলেকট্রনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। এখন আমরা আরেকটা বিষয় জানবো। এখন বিদ্যুৎ প্রবাহ কোনো শেষ হয় না। এই যে বিদ্যুৎ প্রবাহটা কিভাবে, আমরা জানি বিভব পার্থক্যের কারণ। বিভব কিভাবে সৃষ্টি হয়, বিভব কিভাবে সৃষ্টি হয় এটা জানা দরকার আমাদের। বিভব হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের একটা গোলক, এটা একটা গোলক। তো এখানে আমরা দেখতেছি পজিটিভ, এটাও প্লাস, এটাও প্লাস। প্লাস মানে কি? ইলেকট্রনের অভাব মানে পজিটিভ। আমরা একটু আগে পড়েছি যে পজিটিভ মানে প্লাস মানে ইলেকট্রনের অভাব, ইলেকট্রনের অভাব। তো ইলেকট্রন এখানে নাই, এখান থেকে ইলেকট্রন সরিয়ে ফেলা হয়েছে। এখান থেকে যে কয়টা ইলেকট্রন সরিয়ে ফেলা হয়েছে, 6টা ইলেকট্রন সরিয়ে ফেলা হয়েছে। এখানে আরগুলো নিউট্রালগুলো আমি দেখানোর চেষ্টা করি না, প্লাস মানে যেগুলো আছে ওগুলো আমি দেখাই। বাট ইলেকট্রনগুলো 6টা সরিয়ে ফেলা হয়েছে, তার মানে এখানে কি সৃষ্টি হয়েছে? ইলেকট্রনের অভাব সৃষ্টি হয়েছে, ইলেকট্রনের অভাব সৃষ্টি হয়েছে। কিন্তু
এটার মধ্যে ইলেকট্রনকে সরানো হয় না, ইলেকট্রনকে, এটা নিউট্রাল আছে। পজিটিভ যতটি ইলেকট্রন আছে ততটি প্রোটন আছে এই গোলকের পরমাণুগুলোতে। এখন এটা একটা গোলক, এটা একটা গোলক। আমি যদি আমি যদি এখানে কিন্তু পজিটিভ চার্জ আছে, এখানে কিন্তু নিউট্রন। তো এখন আমাকে যদি বিদ্যুৎ প্রবাহ কোনটার বিভব বেশি, এখন আমাকে যদি বলা হয় কোনটার বিভব বেশি, আমি বলবো এই গোলকের বিভব বেশি। কারণ কেন কেন এগুলোকের বিভব বেশি? কারণ এইগুলোকে ইলেকট্রনের অভাব হয়েছে, ইলেকট্রনের যদি অভাব হয় তাহলে সাধারণত বিভব বেশি হয়। এখানে দেখো, আমরা একটা সার্কিট দেখি। আচ্ছা, এটা বোঝানোর আগে এই সার্কিটটার মধ্যে হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট কোষ দিতে হয়। এই কোষটার মধ্যে, কোষটা একটা কোষ বা সেল, আমরা ইংলিশে বলি সেল। এই যে কোষটা, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তার মানে এই পজিটিভ প্রান্তের মধ্যে পজিটিভ গুলা বেশি, তাহলে বিভব কোথায় বেশি? পজিটিভ প্রান্তে বেশি। নেগেটিভ প্রান্তে বিভবটা কম। তার মানে নেগেটিভ প্রান্তে পজিটিভ প্রান্তে ইলেকট্রনের অভাব আছে, নেগেটিভ প্রান্তে অতিরিক্ত ইলেকট্রন আছে। তো এখন এই যে এই একটা গোলক, এখন আমি যদি বিদ্যুৎ প্রবাহ তৈরি হওয়ার জন্য এই গোলকের সাথে একটা তার দিয়ে যুক্ত করে দিই, এগুলো একটা তার দিয়ে যুক্ত করে দিই, তাহলে আমরা বিভব কোথায় বেশি যায়? এই যে এখানে বিভব বেশি যায় সাধারণত নিম্ন বিভব থেকে, নিম্ন বিভব থেকে, নিম্ন বিভব বিশিষ্ট বস্তু থেকে উচ্চ বিভব বিশিষ্ট বস্তুতে ইলেকট্রন প্রবাহিত হয়। উচ্চ বিভব বিশিষ্ট বস্তুতে ইলেকট্রন প্রবাহিত, তড়িৎ প্রবাহিত হয়। এখন ইলেকট্রনগুলা, এই যে অভাব, ইলেকট্রনের যে অভাবগুলো আছে সেগুলো পূরণ করার জন্য এখান থেকে এখান থেকে ইলেকট্রনগুলো, এখানে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো কোথায় চলে আসবে? এই অভাবগুলো পূরণ করে। তো ইলেকট্রনগুলো কোথায় আসবে? এখানে যে ইলেকট্রনগুলো কোথায় আসবে? এখানে ইলেকট্রনটা, নেগেটিভ যে ইলেকট্রনগুলো প্রবাহিত হবে। তো তড়িৎটা আলটিমেটলি কোথায় প্রবাহিত হচ্ছে? ইলেকট্রনগুলো কোথায় প্রবাহিত হচ্ছে? এই যে এদিকে প্রবাহিত হচ্ছে। এখন এটাই যে বিদ্যুৎ প্রবাহ, এই যে বিভব পার্থক্যের কারণে যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, মুক্ত ইলেকট্রন থাকতে হবে। এগুলো বিদ্যুৎ প্রবাহ আমরা কাদের হয়, বিদ্যুৎ প্রবাহ কাদের হয় এটা আমরা জানার চেষ্টা করবো। তো উচ্চ বিভব, তাহলে উচ্চ বিভব উচ্চ বিভব কোথায়? তাহলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, তাহলে তাহলে আমাদের উচ্চ বিভব থেকে উচ্চ বিভব থেকে, তাহলে কারেন্টটা কোন দিকে? এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব। এখন কারেন্টটা প্রবাহিত, ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে, ইলেকট্রনগুলো এদিকে প্রবাহিত হচ্ছে। তো ইলেকট্রনগুলো যদি এদিকে প্রবাহিত হয় তাহলে আমরা জানি বিদ্যুৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। তাহলে কারেন্টের প্রবাহ এই উচ্চ বিভব হচ্ছে, এটা উচ্চ বিভব থেকে নিম্ন। তাহলে কারেন্টের প্রবাহ ইলেকট্রন প্রবাহের বিপরীত। ইলেকট্রন প্রবাহ ইলেকট্রন প্রবাহ এই পজিটিভ গুলা কখনো প্রবাহিত হতে পারে না। কেন প্রবাহিত হতে পারে না? কারণ আমরা একটু আগে পড়েছি, ইলেকট্রনগুলো যেখানে আছে মাঝখানে, ইলেকট্রনগুলো শক্তিশালী বন্ধনে আবদ্ধ, শক্তিশালী বলের কারণ, প্রোটন নিউট্রন শক্তিশালী বলের কারণে তারা পরস্পর এই শক্তিশালী বলে আবদ্ধ, এবং তাদেরকে সরানো খুব সহজ না। এই জন্য প্রোটনগুলো, যে প্রোটনগুলো বা পজিটিভ যে ধনাত্মক আয়নগুলো কখনো সরে না, বা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে স্থানান্তর করে। কিন্তু ইলেকট্রনগুলো খুব সহজে স্থানান্তর করে। তো ইলেকট্রনগুলো, এই যে এখানে অতিরিক্ত যে ইলেকট্রনগুলো ছিল সেগুলো এইখানে যে ইলেকট্রন অভাব ছিল সেখানে পূরণ করার জন্য খুব দ্রুত এই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত। এখন আমরা জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে তড়িৎ প্রবাহিত হয়। সো তড়িৎ প্রবাহটা আলটিমেটলি ইলেকট্রন প্রবাহের বিপরীত, ইলেকট্রন প্রবাহের বিপরীত, ইলেকট্রন প্রবাহের বিপরীত। ঠিক আছে, ইলেকট্রন প্রবাহের বিপরীত। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, উচ্চ বিভব থেকে প্লাস থেকে ইলেকট্রন, তড়িৎটা, এই যে প্লাস থেকে তড়িৎটা এদিকে প্রবাহিত হয়। তো ইলেকট্রনটা তার বিপরীত দিকে প্রবাহিত, ইলেকট্রনটা তার বিপরীত দিকে প্রবাহিত। বুঝতে পেরেছি? তো এখন এই যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের বিদ্যুৎ প্রবাহ সম্পর্কিত। তো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, এবং ইলেকট্রন প্রবাহিত হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব, বা ইলেকট্রনগুলো যে এখানে অভাব আছে, ইলেকট্রনগুলো তার বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। এখন
এই জিনিসটা আমরা বুঝেছি। এখন আমাদের পরিবাহী 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 কাদেরকে বলা হয়? আমরা জানি বিদ্যুৎ পরিবাহিতার উপর ভিত্তি করে আমরা পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে আমরা জানি 118 আছে, যতগুলো আবিষ্কৃত হয়েছে বর্তমান এখন পর্যন্ত। তো 118টি মৌলের মধ্যে কিছু আছে ধাতু, কিছু আছে অধাতু, কিছু আছে অপধাতু, কিছু আছে অবস্থান্তর ধাতু। সো কিছু আছে আইসোটোপ, তেজস্ক্রিয় মৌল। তো এখন আমাদের এতগুলো জানা, এই পরিবাহিতা বোঝার জন্য আমাদের পরিবাহী সাধারণত 3 প্রকার হয়। পরিবাহী সাধারণত কত প্রকার হয়? 3 প্রকার হয়। সো 3 প্রকারের মধ্যে দেখো, প্রথম যেটা আছে সেটা হচ্ছে পরিবাহী, যেই পদার্থগুলোর মধ্যে দিয়ে তড়িৎ, ইলেকট্রন ইলেকট্রন খুব সহজে প্রবাহিত হতে পারে তাদেরকে পরিবাহী পদার্থ বলে। যেমন ধাতু, সকল ধাতুগুলো খুব সহজেই ইলেকট্রন প্রবাহিত হতে পারে। ঠিক আছে, এই যে পরিবাহিতা সাধারণত ধাতুগুলো। যেমন আমি যদি উদাহরণ দিই, তামা, সিলভার, গোল্ড, এগুলো হচ্ছে পরিবাহী পদার্থ। তো এখন আমাদের হচ্ছে তাহলে পরিবাহিতার উপর ভিত্তি করে আমরা পদার্থকে 3 ভাগে ভাগ করতে পারি: পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী। ঠিক আছে, কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর। এখন পরিবাহিতা আমরা বলেছি। এখন অপরিবাহী কারা? যারা অধাতু, যারা ইলেকট্রন প্রবাহ হতে পারে না। উদাহরণ হিসেবে আমরা কি জানি? উদাহরণ হিসেবে যেটা জানি সেটা হচ্ছে কাঁচ। কাঁচের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না। প্লাস্টিকের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না। তারপর কাঠ, শুকনো যে কাঠগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না। তো এই যে পরিবাহী, একটা হচ্ছে অপরিবাহী 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 ঠিক আছে, তো অপরিবাহী হচ্ছে এটা। আরেকটা হচ্ছে অর্ধপরিবাহী অর্ধপরিবাহী সো অর্ধপরিবাহী কি? এই জিনিসটা অর্ধপরিবাহী কি? এই যে আমরা পরিবাহী জেনেছি, অপরিবাহী জেনেছি, যেগুলোতে পরিবাহীতে মুক্ত ইলেকট্রন থাকে। যে মুক্ত ইলেকট্রন আমি একটু আগে বুঝিয়েছি, যে মুক্ত ইলেকট্রন মানে অলরেডি তার মুক্ত ইলেকট্রন বাইরে কক্ষপথে ইলেকট্রন থাকে। নির্দিষ্ট কক্ষপথের বাইরে, নির্দিষ্ট কক্ষপথের নিউক্লিয়াস, এই যে ইলেকট্রনটা এখানে না থেকে পরিবাহীতে কিছু মুক্ত ইলেকট্রন থাকে, যেটার জন্য সে তড়িৎ প্রবাহিত হতে পারে, সেটা হচ্ছে পরিবাহী। কিন্তু অর্ধপরিবাহী পদার্থের জন্য এই যে মুক্ত ইলেকট্রনগুলো, অপরিবাহী পদার্থের জন্য মুক্ত ইলেকট্রনগুলো নাই। এগুলো সাধারণত অধাতু, মুক্ত ইলেকট্রন নাই। যেহেতু মুক্ত ইলেকট্রন নাই, তাকে শক্তিশালী বল দিয়েও আমরা মুক্ত ইলেকট্রন তৈরি করতে পারে। খুব বেশি শক্তির প্রয়োজন হয়, তারপরও তাকে প্রবাহিত করা যায়। তো যেহেতু মুক্ত ইলেকট্রন নাই, তড়িৎ প্রবাহিত হতে পারে। কারণ আমরা জানি ইলেকট্রনের প্রবাহ মানে হচ্ছে তড়িৎ প্রবাহ। এখন মুক্ত যদি ইলেকট্রন না থাকে, সে যদি প্রবাহিত হতে না পারে, তাহলে তড়িৎ প্রবাহ হবে কেমনে? তড়িৎ প্রবাহ হতে পারে। ঠিক আছে, এখন অর্ধপরিবাহী খুব বেশি ইম্পর্টেন্ট, বর্তমান যুগের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। কেন? কারণ এই অর্ধপরিবাহী পদার্থ দিয়ে আমরা বর্তমানের ইলেকট্রনিক্স, মোবাইল, কম্পিউটার, ইলেকট্রনিক্স যতগুলো যন্ত্রপাতি আছে, ডিজিটাল যন্ত্রপাতি, সবগুলো আমরা এই অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলা। তাহলে সেমিকন্ডাক্টরটা কি? সেটা হচ্ছে বাইরের কক্ষপথে মুক্ত ইলেকট্রন নেই, যে সেমিকন্ডাক্টর পদার্থগুলো আছে, পরমাণুগুলো আছে, জার্মেনিয়াম, সিলিকন, যেখানে সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন আছে। ঠিক আছে, সো এখন এই যে অর্ধপরিবাহী মুক্ত ইলেকট্রন নেই, কিন্তু কিন্তু আমরা এখানে কি করতে পারি? তাপমাত্রা যদি দিই,
এই যে অর্ধপরিবাহী পদার্থগুলোর মধ্যে যখন তাপমাত্রা দিব, তখন সেই সেই অর্ধপরিবাহী পদার্থগুলো জার্মেনিয়াম, সিলিকন, এই যে পদার্থগুলো কিছু ইলেকট্রন মুক্ত হয়ে যাবে তাপমাত্রা দিলে। কিন্তু অপরিবাহীগুলো তাপমাত্রা দিলে হবে না, সেই মুক্ত হবে না ইলেকট্রন। কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা দিলে, তাপ দিলে ইলেকট্রনগুলো মুক্ত হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের অর্ধপরিবাহী পদার্থ। বেশি দেরি করতে হবে। এটা হচ্ছে আমাদের পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী কনসেপ্ট। তোমাদের বইয়ে আছে, ঠিক আছে। এখন আমরা বিদ্যুৎ প্রবাহের দিকটা, যে বিদ্যুৎ প্রবাহের দিক, বিদ্যুৎ প্রবাহ কোন দিকে হবে এটার মাধ্যমে তুমি বুঝিয়ে দিব যে বিদ্যুৎ প্রবাহের দিকটা কোন দিকে, মানে তড়িৎ প্রবাহের দিকটা কোন দিকে। একটু আগে আমরা জানিছি ইলেকট্রন প্রবাহ হচ্ছে ইলেকট্রন প্রবাহ হচ্ছে ইলেকট্রন প্রবাহ হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, মানে নেগেটিভ থেকে, এই যে নেগেটিভ যেখানে অতিরিক্ত সেখানে পজিটিভ গুলো, যেখানে খালি করে ইলেকট্রন ছিল সেগুলো এসে ভরাট করতেছে। তার মানে ইলেকট্রন প্রবাহের দিক বিদ্যুৎ প্রবাহের দিকের উল্টো। বিদ্যুৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, এই যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। আমরা নেগেটিভ মানে ইলেকট্রন জানি, পজিটিভ মানে প্রোটন জানি, কিন্তু এই পজিটিভ গুলো তো সরতে পারে না, সে তো নড়াচড়া করতে পারে না, ইলেকট্রন গুলো তো নড়াচড়া করতে পারে। তাহলে ইলেকট্রন প্রবাহের দিক কোন দিকে? এই যে এদিকে ইলেকট্রন প্রবাহের দিক, এদিকে, ঠিক আছে। কিন্তু আমরা জানি তড়িৎ প্রবাহ দ্বারা উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, পজিটিভ থেকে নেগেটিভ। তার মানে বিদ্যুৎ প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের দিকের বিপরীত। ঠিক আছে। এখন বিদ্যুৎ প্রবাহের দিকটা আমরা জানলাম। এখন তোমাদের সবচেয়ে বেশি কনসেপশন এই যে এগুলো ক্লিয়ার করা দরকার, এই যে জিনিসটা, ঠিক আছে। তো এই যে বিদ্যুৎ প্রবাহের দিকটা আমরা আগে থেকে জানি। এখন বিভব পার্থক্যটা কি, আবার তড়িৎ চালক শক্তি, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে, বা এই দুটোর মধ্যে পার্থক্য কি, আমরা আগে বিভব পার্থক্য জানবো। এখন এই যে এটা এটা ভোল্টেজ বা বিভবটা, এটার বিভব কত? 5 ভোল্ট। এই কোষের বিভবটা হচ্ছে এইখান থেকে এর বিভবটা কত? 5 ভোল্ট, ঠিক আছে। তো এই 5 ভোল্ট বিভব বা পজিটিভ চার্জযুক্ত আছে বা বিভব, উচ্চ বিভব, এই যে উচ্চ বিভব, এই 5 ভোল্টটা কি করবে? বিভব পার্থক্য আছে। এই যে বিভবটা, এই যে এদিক কি হবে? পজিটিভ, বা ইলেকট্রনটা এদিকে প্রবাহিত হবে, পূরণ করবে। তো তড়িৎটা তো আলটিমেটলি এদিকে প্রবাহিত হচ্ছে, উল্টো না, আমরা জানি। তো এদিকে যদি ইলেকট্রনটা প্রবাহিত হয়, তড়িৎটা প্রবাহিত হয়, তাহলে তড়িৎটার এখানে এই যে বিভবটা 5 ভোল্ট হবে এ বিন্দু, আর এটা হচ্ছে বি বিন্দু। তো এই 5 ভোল্টটা এদিকে আসবে, তড়িৎ প্রবাহ না এদিকে, এই যে এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে। তো এখন যে বিদ্যুৎ প্রবাহের দিক বা বিভব পার্থক্য সাধারণত এখানে যে বিভবটা, এই বিন্দুতে যে বিভবটা, আমরা দুটা বিন্দু ধরেছি, একটা রোধ, এটা হচ্ছে রোধ বা বাধা। রোধ মানে হচ্ছে বাধা সৃষ্টি করা, এইটা বাধা সৃষ্টি করবে। এই বাধা সৃষ্টি হওয়ার সময় এখানে তাপ সৃষ্টি হবে, এটা আমরা সবাই জানি, তাপ সৃষ্টি হবে। তো এ বিন্দু থেকে বি বিন্দুতে যখন এই 5 ভোল্টটা এখানে আসবে, তাহলে এটা কোনো, এখানে বাধা ছিল না, তাহলে 5 ভোল্ট কোনো খরচ হয় না, 5 ভোল্ট যত ছিল সেটা এখানেও থাকবে। তো এই বিন্দু থেকে যখন এই ভোল্টেজটা, এগুলো তার, ঠিক আছে, এগুলো তার। তো এই বিন্দু থেকে যখন বি বিন্দুতে আসবে, মাঝখানে কি ছিল? রোধ ছিল, রেজিস্ট্যান্স ছিল। এই রেজিস্ট্যান্সের কারণে 5 ভোল্টটা এখানে এসে খরচ হয়ে বিভবটা কমে যাবে, এই 5 ভোল্ট আর থাকবে না, এখানে খরচ হয়ে যাবে, এই ভোল্টেজটা এখানে খরচ হয়ে যাবে, তাপ সৃষ্টি হবে এখানে, ঠিক আছে, বাধা সৃষ্টি হওয়ার কারণে এখানে যে প্রবাহ ছিল সেখান থেকে প্রবাহ থাকবে, কিন্তু ভোল্টেজটা কমে যাবে, তো এইখানে যে 5 ভোল্ট ছিল এখানে এসে হয়তো 3 ভোল্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, 3 ভোল্ট হয়ে যেতে পারে।
সো এটা হচ্ছে আমাদের এই দুটা বিন্দুর মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে আমাদের বিভব পার্থক্য। এবং এ বিন্দু এবং বি বিন্দুর মাঝে যে পার্থক্য, বিভবের যে পার্থক্য এই দুটো বিন্দুর মধ্যে, রুট আরো থাকতে পারে, কোনো সমস্যা নেই। এই দুটো বিন্দুর মধ্যে, শুধু এই দুটো বিন্দুর মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে বিভব পার্থক্য, বিভবের পার্থক্য দুটো বিন্দুর মাঝে। আশা করি বুঝতে পারছি। এখন আরেকটা জিনিস, তড়িৎ চালক শক্তি। তড়িৎ চালক শক্তি এটা আমরা দুইভাবে বোঝাতে পারি। তড়িৎ চালক শক্তি আমরা দুইভাবে বোঝাতে পারি। আগে আমরা এই সার্কিট দিয়ে বোঝার চেষ্টা করি। তড়িৎ চালক শক্তি কাকে বলা হয়? আমরা এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য জানি। দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বলতে আমরা এই দুটো বিন্দুর মধ্যে যে বিভবের পার্থক্য, এখানে বেশি বিভব এখানে কম বিভব, এটা জানি। কিন্তু তড়িৎ চালক শক্তি এর ক্ষেত্রে এই বিন্দু থেকে একটা নির্দিষ্ট বিন্দু ধরেছি, এটা এই বিন্দু থেকে তড়িৎটা এদিকে আসবে, এদিকে এসে এটা সুইচ ছিল, সুইচ। সো তড়িৎটা এদিকে এসে আবার ওই বিন্দুতে আসতে, এই বিন্দু থেকে শুরু করে এই যে মাঝখানে যে সেল ছিল, এখানে কিন্তু রেজিস্ট্যান্স আছে, এখানেও রেজিস্ট্যান্স আছে। এই বিন্দু থেকে শুরু করে তড়িৎটা আসতে 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 আবার ওই বিন্দুতে ফিরে আসতে, আবার এই বিন্দুতে ফিরে আসতে, বি বিন্দুতে ফিরে আসতে, যে কাজ করতে হচ্ছে, যে কাজ করতে হচ্ছে, যে কাজ করতে হয়েছে, নির্দিষ্ট পরিমাণ চার্জ এখান থেকে এনে আবার ওই বিন্দু টানতে যে কাজ করতে হচ্ছে, তাকে কি বলা হয়? তড়িৎ চালক শক্তি। তাকে কি বলা হয়? তড়িৎ চালক শক্তি, ইএমএফ। ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎ চালক শক্তি বা ফোর্স। এই শক্তিকে আমরা ফোর্সও বলি। সাধারণত এটা তড়িৎ চালক শক্তি, শক্তি দিয়ে প্রকাশ করা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স, ইংলিশে ইএম। সো নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট চার্জযুক্ত কোনো বস্তুকে, কোনো চার্জকে এখান থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দু টানতে যে কাজ করতে হয়েছে, আমাকে, তাকে কি বলে? তড়িৎ চালক শক্তি। আমরা জানি বিভব পার্থক্য দুটো বিন্দুর মধ্যে, ঠিক আছে, দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তো কিন্তু এটা কিন্তু দুটো বিন্দুর মধ্যে, একটা বিন্দু, এই একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে কোনো চার্জকে এনে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ শক্তি কাজ করতে হয়েছে, একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ থাকে তড়িৎ চালক শক্তি। তাহলে এটা দুটো বিন্দুর মধ্যে নাই। তাহলে এখান থেকেই সম্পূর্ণ বর্তনী আবার ঘুরিয়ে এখানে আনতে যে শক্তি, বা এখান থেকেই সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার এই বিন্দুতে আনতে যে শক্তি, এটাও হতে পারে। বা এখান থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে এখানে আনতে যে পরিমাণ শক্তি খরচ হচ্ছে, সেটা হচ্ছে তড়িৎ চালক শক্তি। আরও বোঝানোর চেষ্টা করা। সো এটা হচ্ছে আমাদের তড়িৎ চালক শক্তির সূত্র। কিউ চার্জকে, এই যে কিউ চার্জকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ করতে হয়েছে, সেটা হচ্ছে আমার তড়িৎ চালক শক্তি। অনেকবার বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। সো তড়িৎ চালক শক্তি বিভব পার্থক্যের মধ্যে আমরা ডিফারেন্স বুঝতে পারছি। দুটো বিন্দুর মধ্যে যে পার্থক্য, বিভবের যে পার্থক্য, সেটা হচ্ছে বিভব পার্থক্য। আর তড়িৎ চালক শক্তি সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে ওই বিন্দু টানতে যে পরিমাণ শক্তি লাগে, সেটা হচ্ছে তড়িৎ চালক শক্তি, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের ওমের সূত্র। আমরা ওমের সূত্রটা সার্কিট দিয়েও বোঝাতে পারি। আমরা ওমের সূত্রটা একটা গ্রাফ দিয়ে বোঝার চেষ্টা করব। তোমাদের বইয়ে গ্রাফ আছে, তারপর আমরা গ্রাফের মাধ্যমে ওমের সূত্রটা জানার চেষ্টা করব। আমরা ওমের সূত্রটা কি, খুব সংক্ষেপে, স্থির তাপমাত্রা স্থির। সাধারণত তাপমাত্রা যদি স্থির থাকে, নির্দিষ্ট তাপমাত্রা আই সমানুপাতিক বি, অথবা বি সমানুপাতিক আই, দুইভাবে লিখতে পারি, কোনো সমস্যা না। তার মানে আই সমানুপাতিক তড়িৎ প্রবাহ, আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, আই দ্বারা তড়িৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ আই দিয়ে প্রকাশ করা, ঠিক আছে। আমরা আস্তে আস্তে এই যে কনসেপশনটা, এই জিনিসটা আমরা বর্তনীর মাধ্যমে কিভাবে কাজ করে এই সূত্রগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তো এখন যে ওমের যে সূত্রটা, নির্দিষ্ট তাপমাত্রায় পরিবেগ যে পরিমাণ তড়িৎ প্রবাহ যদি বাড়ায়, তড়িৎ প্রবাহ তা বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন তড়িৎ প্রবাহ কি, এটা না জেনে আমরা এই সূত্রগুলো কেন জানবো? তড়িৎ প্রবাহটা আসলে প্রথম সূত্রের মধ্যে আছে,
তড়িৎ প্রবাহটা নির্দিষ্ট পরিমাণ চার্জকে, কিউ পরিমাণ চার্জকে, বা আমি যদি এখানে বলি 1 কুলম চার্জকে, চার্জের একক কি কুলম, 1 কুলম চার্জকে, ঠিক আছে, 1 কুলম চার্জকে এক সেকেন্ডে, এক সেকেন্ডে, এক সেকেন্ডে 1 কুলম চার্জকে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে যে পরিমাণ প্রবাহ, প্রতি সেকেন্ডে 1 কুলম চার্জ যে পরিমাণ প্রবাহ তাকে 1 অ্যাম্পিয়ার বলে, 1 অ্যাম্পিয়ার বলে বা তড়িৎ প্রবাহ বলে। তার মানে কিউ বাই টি, যে পরিমাণ চার্জ প্রতি সেকেন্ডে প্রবাহিত হয় এই যে তড়িৎ প্রবাহের, তাকে কি বলে 1 অ্যাম্পিয়ার বলে। আমরা তড়িৎ প্রবাহের একক কি জানি, অ্যাম্পিয়ার। তো এখন এই যে এখান থেকে তড়িৎ প্রবাহটা চলবে। এখন ওহমের যে সূত্রটা আছে, ওহমের যে সূত্রটা আছে সেই সূত্র হচ্ছে আমাদের, যদি তড়িৎ প্রবাহ বেশি হয়, বিভব বেশি হয়, যদি বিভব বেশি হয়, যদি বিভব বেশি হয় তাহলে তড়িৎ প্রবাহ বেশি হবে। আমি যদি এই যে এটা সেল দিছি, এই যে সেলটা, এই সেলটা, এখানে যে বিভবটা আছে, এখানে যে বিভবটা আছে সেই বিভবটা দিয়ে যে তড়িৎ প্রবাহ হচ্ছে, যে তড়িৎ প্রবাহ হচ্ছে, আমি যদি বিভবটা বাড়িয়ে দিই তড়িৎ প্রবাহ আলটিমেটলি বেশি হয়। কারণ সমানুপাতিক মানে, সমানুপাতিক মানে যদি বিভব বাড়ে তড়িৎ প্রবাহ বাড়বে, যদি তড়িৎ প্রবাহ বাড়ে বিভব বাড়তেই হবে, বিভব বেশি হতে হবে। যদি বিভব বাড়ায় তড়িৎ প্রবাহ, যদি তড়িৎ প্রবাহ বাড়ায় বিভব বাড়বে, বিভব বাড়তেই বেশি হতে হবে। সো এখন আমি বাড়িয়েছি কি, বিভবটা বাড়িয়েছি, তড়িৎ প্রবাহ আলটিমেটলি বেশি হবে। তড়িৎ প্রবাহ কিন্তু পজিটিভ থেকে নেগেটিভ দিকে, ইলেকট্রন প্রবাহ নেগেটিভ থেকে পজিটিভ দিকে, তড়িৎ পজিটিভ গুলো সরতে পারে না, নেগেটিভ গুলো সরতে পারে, ঠিক আছে। এখন এটা আমি বোঝার চেষ্টা করেছি, এটা হচ্ছে ওহমের সূত্র। ওহম বিজ্ঞানী যে ওহম, উনি শুধু এই যে জিনিসটা বিভব যদি বাড়াই তড়িৎ প্রবাহ বাড়ে, এই এক্সপেরিমেন্টটা করছে। তো এটা আমরা যখন একটা গ্রাফ করি, এদিকে হচ্ছে আমাদের বিভব 5 ভোল্ট, এখানে হচ্ছে 10 ভোল্ট ভোল্টেজ, এই যে ভোল্টেজ যদি বাড়ে, এদিকে হচ্ছে তড়িৎ প্রবাহ যদি 1 এমপি, 5 এমপিয়ার, 10 এমপিয়ার, 15 এমপিয়ার। এখন আমি যদি 15 এমপিয়ার ভোল্টেজ, ভোল্ট, বিভবের একক ভোল্ট, তড়িৎ প্রবাহের একক এম্পিয়ার, এম্পিয়ার, আর হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজ, ঠিক আছে। এখন আমি যদি ভোল্টেজ বাড়াই, ভোল্টেজ আগে 5 ছিল, তড়িৎ প্রবাহ 5, ভোল্টেজ আগে 10 ছিল, এই যে এখন 10 করেছি, তড়িৎ প্রবাহ 10 এম্পিয়ার, ভোল্টেজ, ভোল্টেজ 15 করেছি, তড়িৎ প্রবাহ 50, বা এটা এটা আমি বোঝানোর জন্য বলছি, এটা কিন্তু কম বেশি হতে পারে। তার মানে এটা একটা নির্দিষ্ট স্ট্রেট লাইন হয়েছে, ঠিক আছে। আমি যদি ভোল্টেজ বাড়াই তড়িৎ প্রবাহ বাড়বে, ভোল্টেজ বাড়ায় তড়িৎ প্রবাহ আলটিমেটলি বাড়ে, ভোল্টেজ বাড়ায় তড়িৎ প্রবাহ বাড়ে, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের ওহমের যে সূত্রটা। কিন্তু আমাদের পদার্থ তো একটা না, আমরা তড়িৎ প্রবাহ করার জন্য তামা ইউজ করি, গোল্ড ইউজ করতে হয়, তারপর হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম ইউজ করতে পারে মাঝে মধ্যে। এই যে বিভিন্ন পদার্থের, বিভিন্ন পদার্থের জন্য বা ধাতুর জন্য তড়িৎ প্রবাহী যেগুলো আছে ওগুলোর জন্য সবগুলো, যে আমি 5 ভোল্ট বাড়িয়েছি তার মানে সেই 5 এম্পিয়ার হতে হবে এরকম কোনো কথা নেই। এই একটা নির্দিষ্ট পদার্থের জন্য একটা স্ট্রেট লাইন হবে। আমি যদি এখন এই যে এটা আমি যদি লোহার জন্য বলেছি, যদি লোহা, আয়রন, লোহার জন্য যদি বলি তাহলে তো একটা এখানে পেয়েছি। এখন আমি যদি বলি যে আমি লোহার জন্য করবো, আমি সিলভারের জন্য করবো, বা আমি গোল্ডের জন্য করবো, গোল্ডের জন্য করবো, এই ইউ, ঠিক আছে, আরো। সো এই যে গোল্ড, গোল্ডের জন্য যদি করি তাহলে আমাদের কি হবে, গোল্ডের জন্য আমরা যদি করি তাহলে এই বিন্দুটা হয়তো স্ট্রেট লাইনটা এরকম হবে, অর্থাৎ আমি, অর্থাৎ 8 ভোল্টের মধ্যে সে হঠাৎ 8 ভোল্টের মধ্যে সে হঠাৎ
10 এম্পিয়ার হয়ে গেছে, কিন্তু স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইন হবে একটা নির্দিষ্ট পদার্থের জন্য, একটা স্ট্রেট লাইন সব সময় হবে। বুঝাতে পেরেছি? সো এটাই হচ্ছে আমাদের স্ট্রেট লাইন হতে হবে মাস্ট। সেটা বেশি কিছু 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 ক্ষেত্রে এম্পিয়ারটা বেশি হয়ে যায় কম ভোল্টেজের দিলেও, কিন্তু ভোল্টেজ বাড়ার সাথে সাথে সব সময় তড়িৎ প্রবাহ বাড়ে, এটা মনে রাখবো। ভোল্টেজ বাড়ার সাথে সাথে তড়িৎ প্রবাহ। তো বিভিন্ন পদার্থের জন্য স্ট্রেট লাইনটা কিন্তু এই যে খুঁটিনাটি, এগুলো হচ্ছে খুঁটিনাটি। এখন ওহমের সূত্রটা আমরা বোঝানোর চেষ্টা করেছি, এটাই হচ্ছে ওহমের সূত্র বুঝেছি। এখন এই যে রুট, ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের রুট সম্পর্কিত বোঝাতে গিয়ে রুট মানে কি, এটা এই যে রেজিস্ট্যান্স, রুট মানে বাধা। একটা তড়িৎ প্রবাহ আছে, এই যে এখান থেকে তড়িৎ প্রবাহ এদিকে যাচ্ছে, এ বিন্দু থেকে বি বিন্দুতে তড়িৎ প্রবাহ যাচ্ছে, তড়িৎ প্রবাহ এদিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে। যখন তড়িৎ প্রবাহ যায়, তড়িৎ প্রবাহ এখান থেকে এই বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে, এখন তড়িৎ প্রবাহ যাওয়ার সময় কি হবে, রুট কিন্তু বলতেছে, এখানে আমরা রুট লাগিয়ে দিয়েছে মাঝখানে, এই যে একটা তার, এটা তার, তার মধ্যে মাঝখানে রুট লাগিয়ে দিয়েছে। এখন রুটটা বলতেছে আমি যেতে দিব না, আমি যেতে দিব না, এই রুট সে বলতেছে আমি যেতে দিব না। তো সে যদি যেতে না দেয়, সে তো যেতে পারবে না। তো এখানে তড়িৎ প্রবাহ এখানে সবচেয়ে বেশি ছিল, ভোল্টেজ এখানে বেশি ছিল। তো ভোল্টেজ যখন এই রেজিস্ট্যান্স বাধা অতিক্রম করতে যাবে, তার মধ্যে হঠাৎ করে ঘর্ষণ সৃষ্টি হবে, ফ্রিকশন সৃষ্টি হবে। এই যে রুটটার মধ্যে যখন ফ্রিকশন সৃষ্টি হবে, তখন এখানে তাপ সৃষ্টি হবে। যখন তাপ বা হিট সৃষ্টি হবে, তখন প্রবাহটা আলটিমেটলি এখানে গিয়ে কমে যাবে। কারণ এখানে যে ভোল্টেজ বা শক্তি ছিল, সেই শক্তিটা আর থাকে না, সে হয়ে গেছে রোদের কারণে, ঘর্ষণের কারণে কিছু পরিমাণ শক্তি তাপ হিসেবে ক্ষয় হয়ে গেছে। আর যে শক্তিটা আছে, ভোল্টেজটা কমে, আলটিমেটলি কমে গেছে, শক্তিটা অবশ্যই কমে গেছে। এই রুটের প্রভাব। তো রুটটা দুইভাবে হতে পারে, দুইভাবে কম বেশি হতে পারে। তো রোদের দুইটা ইকুয়েশন আছে তোমাদের, যেটাকে আমরা রোদের সূত্র, এই যে রোদের সূত্রটা, আমরা বানাতে পারি, বা ইকুয়েশনটা আমরা ক্রিয়েট করতে পারি, ম্যাপ করতে পারি। তো এটার জন্য আমাদের দেখো, প্রথম একটা জিনিস হচ্ছে রোধ, এই যে রোধ আর রেজিস্ট্যান্স, এই রোধটা সমানুপাতিক হচ্ছে দৈর্ঘ্যের। কেন? ধরো আমি 1 মিটার একটা তার নিয়েছি, একটা সমান প্রস্থচ্ছেদ বিশিষ্ট 1 মিটার একটা রোধ নিয়েছি বা দৈর্ঘ্য তার নিয়েছি। তো এটার মধ্যে দিয়ে যখন আমি বিদ্যুৎ প্রবাহিত করব, তখন যে বাধাটা সৃষ্টি হবে, আমি যদি 5 মিটার একটা তার নিই, 5 মিটার একটা তার নেই, যেটা 2 মিটার নিয়েছি বা 1 মিটার নিয়েছি, সেটা চেয়ে 10 মিটার যেটা নিয়েছি, ওইটা রোধ বেশি হবে। কারণ সেই লম্বা এবং তার মধ্য দিয়ে বিদ্যুৎ যেতে বেশি সময় লাগবে, এবং বাধা বেশি অতিক্রম করতে হবে, তাপ বেশি সৃষ্টি হতে হবে। 1 মিটারের মধ্য দিয়ে যে তাপটা সৃষ্টি হবে, 10 মিটারের মধ্য দিয়ে তাপটা 10 গুণ সৃষ্টি হবে। ঠিক আছে? কিন্তু তারের মধ্যে যে কিছু কিছু ছোট ছোট রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার। তো এখন এই জন্য এই যে সম্পর্কটা, মানে আমি যদি রোধ মানে দৈর্ঘ্য বাড়াই, রোধ বাড়ে, এই সমানুপাতিক মানে এটা বাড়ালে এটা বাড়ে। If I increase the length of the wire, then the resistance ultimately will increase. So আমি যদি রোধ বাড়াই, রেজিস্ট্যান্স, আমি যদি দৈর্ঘ্য বাড়াই তারের, আরেকটা জিনিস, আর inversely proportional to A. What is it? এই হচ্ছে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে একটা তার যত লম্বা হবে রোধ তত বাড়বে, এটা আমরা বুঝেছি। এটা হচ্ছে ইকুয়েশন নম্বর 1। ঠিক আছে? এটা হচ্ছে ইকুয়েশন নম্বর 2। মানে রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে মোটা, প্রস্থচ্ছেদ মানে একটা তারের যে মোটা, কত মোটা,
তো এটা তার যদি বেশি মোটা হয়, তারটা অনেক বেশি মোটা। আচ্ছা, আমি এই সম্পর্কটা বোঝানোর চেষ্টা করি যে রুটটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে ব্যস্তানুপাতিক। যদি আমি রুট বাড়াই, যদি আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মোটা করি বা তারটাকে মোটা করি, তাহলে রুটটা কম হবে। কারণ সেই তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য তার পথটা অনেক বড় হবে। তারের মধ্যে যে প্রবাহিত হবে, যদি তারটা যদি মোটা হয়, তাহলে তার রুটটা কম হবে। যদি আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়াই, মানে মোটা করি, তার যত মোটা করব তত রুটটা কমবে। তড়িৎ যাওয়ার জন্য পথ, বড় ধরনের পথ পাবে, তড়িৎ খুব সহজে প্রবাহিত হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে ইকুয়েশন। তোমাদের ওভাবে নাই, ইকুয়েশন আকারে নাই, আমি ইকুয়েশন আকারে লিখেছি। এখন এই ইকুয়েশন দুটাকে সমতা করে আমরা পাই একটা ইকুয়েশন পাই। সেই একটা ইকুয়েশন আমরা এই আর দুটাকে আর একটা বলতে পারি না, আমরা আর এই যে দুটাকে একটা বলতে পারি না, এই যে এখান থেকে একটা নিই, আর এই দুটো আমাদের কি হবে, সমানুপাতিক এল বাই এ। এই যে দুটাকে আমরা সমতা করে লিখতে পারি। মানে রেজিস্ট্যান্স হচ্ছে, একসাথে লিখেছি দেখো, রেজিস্ট্যান্স হচ্ছে আমি যদি তোমাদেরকে এল ইন্টু 1 বলি, এই যে রেজিস্ট্যান্স হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক। এটাকে আমরা এভাবে লিখি, এই যে রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের দৈর্ঘ্যের বা লেন্থ এর সমানুপাতিক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তো এটা হচ্ছে আমাদের রোধের সূত্র। সো এই রোধের এখানে সমানুপাতিক আমরা ইকুয়েশন আকারে যদি লিখি, সমানুপাতিকটা আমাদের বাদ হয়ে যাবে। যদি সমানুপাতিক বাদ দিয়ে দিই, তাহলে আমাদের একটা আলটিমেটলি সমানুপাতিক ধ্রুবক আসবে, যেটাকে আমরা বলি, এই যে সমানুপাতিক ধ্রুবকটা আপেক্ষিক রোধ বলা হয়। সমানুপাতিক ধ্রুবকটা বলা হয় আপেক্ষিক রোধ। আচ্ছা, এই যে এটা এখান থেকে এই দুটার মধ্যে এটা এনেছে, সমানুপাতিকটা চলে গিয়েছে। ঠিক আছে, এখান থেকে এই সূত্রটা আমরা পেয়েছি, মানে রোধের সূত্র। আশা করি বুঝতে পেরেছো এই রোধের যে সূত্রটা আসে কিভাবে আসে। তো রোধের সূত্র বুঝতে গিয়ে, যে রোধের সূত্র আমরা বুঝেছি, রোধের সূত্র বুঝতে গিয়ে রোধ যদি বাড়ায়, আপেক্ষিক রোধ একই, দৈর্ঘ্য যদি বাড়ায় রোধ বাড়ে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বাড়ায় রোধ কমে। ঠিক আছে, রোধটা কমে। তাহলে এই আপেক্ষিক রোধ যে আপেক্ষিক রোধটা যদি আমরা লিখি, তাহলে এটা কিন্তু উপরে দেখো এ আর বাই এল। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, রোধের ইকুয়েশন। এখন এই রোধ পরিবাহকত্ব একটা বলে একটা জিনিস আছে, সিগমা দ্বারা প্রকাশ করা তোমাদের বই, পরিবাহকত্ব। পরিবাহকত্ব, এই যে পরিবাহকত্বটা সিগমা দ্বারা প্রকাশ করা। এই যে পরিবাহকত্ব, এই যে সিগমা, পরিবাহকত্ব মানে যার মধ্য দিয়ে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, যার মধ্য দিয়ে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হতে পারে, বা যেটা আপেক্ষিক রোধের বিপরীত, যেটা আপেক্ষিক রোধের বিপরীত। তো পরিবাহকত্ব হচ্ছে আপেক্ষিক রোধের বিপরীত রাশি। অর্থাৎ আপেক্ষিক রোধ যদি বেশি হয়, তড়িৎ পরিবাহকত্ব হবে কম, রোধ যদি বেশি হয় পরিবাহিকত্ব কম হবে। একটা তারের মধ্য দিয়ে আমি দুটা তার দিলাম, যেটা রোধ বেশি, যেটা আপেক্ষিক রোধ বেশি, সেটার পরিবাহকত্ব বেশি হবে, নাকি যেটা রোধ কম সেটার পরিবাহকত্ব বেশি হবে? যেটা রোধ কম সেটার পরিবাহকত্ব বেশি হবে। তো আপেক্ষিক পরিবাহকত্ব আলটিমেটলি রোধ বা আপেক্ষিক রোধের বিপরীত রাশি। তো এটাকে পরিবাহকত্ব 1/, ঠিক আছে।
আমরা রোধের যে এককটা আছে ওমেগা, আমরা ওইগুলো বুঝেছি ওমেগা। সো আপেক্ষিক রোধের হচ্ছে আমাদের এখান থেকে যদি আমরা পাই তাহলে আমাদের হবে হচ্ছে ওমেগা মিটার, ওমেগা মিটার, ঠিক আছে, এটা হবে আমাদের ওমেগা মিটার। সো এখন হচ্ছে আমাদের ওমেগা মিটার, এটা হচ্ছে আমাদের রোধের একক ওমেগা মিটার। ওকে, সো আপেক্ষিক রোধের একটা বিপরীত রাশি যেহেতু ওমেগা মিটার, ইনভার্সন হচ্ছে আমাদের পরিবাহকত্বের একক। রোধ সম্পর্কে আমরা যা পড়েছি, এখন আমরা রোধ কি করে জানার চেষ্টা করি। রোধ কি করে জানার চেষ্টা করবো। এই যে রোধ, আমরা রোধ সম্পর্কে জেনেছি, রোধের সূত্র সম্পর্কে জেনেছি, রোধটা আসলে কি করে সেটা আমরা জেনেছি, ঠিক আছে। সো আমরা তুল্যরোধ যে বিষয়টা সেটা হচ্ছে তুল্যরোধ নিয়ে আলোচনা করব। সো তুল্যরোধ সরি আমরা হচ্ছে বর্তনী বা সার্কিট নিয়ে আলোচনা করব। সো আমাদের যে সার্কিটগুলো আছে, সার্কিটে কোন কোন ধরনের চিহ্ন কি ব্যবহার করার জন্য, কোন ধরনের চিহ্ন বা সাইনগুলো ইউজ হয়। আমরা একটা বর্তনী যখন আঁকবো তখন কিসের জন্য, বা আমরা কোষের জন্য, সেলের জন্য, সুইচের জন্য, ফিউজের জন্য, বাল্বের জন্য, ধারকের জন্য কোথায় কি ইউজ করব বা কোন ধরনের চিহ্ন সিম্বল ইউজ করব সেটা আমরা বর্তমানে সার্কিটের মতো এগুলো ইউজ করবো। সো এগুলো আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করবো কোনটা কি। এটা তোমরা সবাই তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এগুলো কোথায় কেন ইউজ হয়, ঠিক আছে। তো এখন তোমরা দেখো যে এটা হচ্ছে আমাদের একটা সেল, হ্যাঁ সেল, এই যে সেলটা আছে না, সেলটা আছে, এই সেল একটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর একটা হচ্ছে নেগেটিভ। শুধুমাত্র যদি একটা বড় লম্বা দাগ আর একটা ছোট ছোট দাগ, একটা পজিটিভ প্রান্ত আর একটা যেটা বড় দাগ সেটা পজিটিভ প্রান্ত, যেটা ছোট দাগ সেটা হচ্ছে নেগেটিভ প্রান্ত দিয়ে যদি থাকে তোমাদের বর্তনীতে, তাহলে এটাকে বলে সেল বা কোষ। এটা কি বলে বর্তনীর কোষ। আর এখন ব্যাটারি কাকে বলে, এই যে ব্যাটারি অনেকগুলো কোষ দিয়ে যখন বর্তনী সংযুক্ত থাকে, অনেকগুলো কোষ আছে না, এই যে দুইটা কোষ আছে না এখানে, যদি দুইটা কোষ থাকে তাহলে এটা কোন ধরনের কি বলে, এটাকে ব্যাটারি বলে। আচ্ছা বলি তোমরা জানো। তো এরকম 4-5টা বা 3টা-4টা এরকম কোষ দিয়ে একটা ব্যাটারি গঠন করে। তাহলে পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত, পজিটিভ প্রান্ত সেল, পজিটিভ প্রান্ত নেগেটিভ, তার মানে আলটিমেটলি পজিটিভ প্রান্ত এদিকে, নেগেটিভ প্রান্ত এদিকে যদি থাকে। এখন আরেকটা জিনিস হচ্ছে এই যে এই জিনিসটা, এটা কি, দাগ দিয়ে দিয়ে বলো আমাদের এটা বোঝার জন্য তোমাদের যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে আমাদের কারেন্ট দুই প্রকার, বিদ্যুৎ প্রবাহ দুই প্রকারের প্রবাহ। এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট ডিসি কারেন্ট, আর একটা হচ্ছে এসি কারেন্ট অল্টারনেটিং কারেন্ট, পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ, আর একটা হচ্ছে একমুখী তড়িৎ প্রবাহ। এই জিনিসটা বোঝানোর জন্য সাধারণত এসি কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট বা পরিবর্তনশীল কারেন্ট দুই দিকে প্রবাহিত হতে পারে, এদিকে হতে পারে এদিকে হতে পারে। এটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ কারেন্ট, এটা এই সাইনটা ইউজ করা হয় এসি কারেন্টের জন্য। এখন এটা হচ্ছে আর এটা সবাই বুঝি। আর এটা হচ্ছে সংযুক্ত তার, সংযুক্ত, এই যে সংযুক্ত। আর এটা হচ্ছে সংযোগবিহীন, এভাবে তোমরা সাইন যদি থাকে তাহলে এখানে কোনো সংযোগ নাই তাহলে বুঝো। এখন আরেকটা হচ্ছে সুইচ, একমুখী সুইচ, এটার মাধ্যমে তোমরা সুইচটা বুঝো যে একমুখী, এটা একমুখী সুইচ। আর এটা হচ্ছে দ্বিমুখী, আমি যদি এদিকে করি
তাহলে এই সুইচটা জ্বলবে। আর এদিকে করি তাহলে এই সুইচটা, এই লাইট, ওইদিকে যদি দুটো লাইট দিই তাহলে এই লাইটটা জ্বলবে, এদিকে যদি এই লাইটটা জ্বলবে। এটাকে দ্বিমুখী সুইচ বলে। একমুখী সুইচ, দ্বিমুখী সুইচ এগুলো জানা। এই যে ফিউজটা ফিউজটা ফিউজের চিহ্নটা বুঝছো তোমরা? ফিউজের যে চিহ্ন, এই যে ফিউজটা কি করা হয়, কেন ইউজ করা হয়? অতিরিক্ত প্রবাহ যাতে গিয়ে বিদ্যুৎ, আমরা সবাই এটা পড়েছি, অতিরিক্ত প্রবাহ যাতে গিয়ে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতিকে নষ্ট করতে না পারে, এই জন্য ফিউজ ইউজ করা হয়। যদি অতিরিক্ত ইউজ ফিউজ, এই যে এখানে একটা বৈদ্যুতিক বাল্ব আছে, বৈদ্যুতিক বাল্ব আছে, তো এই বৈদ্যুতিক বাল্বটা এখানে এর আগে ফিউজ লাগানো হয়। এই যে এখান থেকে বিদ্যুৎ এখান থেকে আসতেছে, আসার কারণ এখান থেকে ধরো এই যে ফিউজটা, এই লাইটটা 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ সহ্য করতে পারে, 5 অ্যাম্পিয়ার। সেখানে 5 অ্যাম্পিয়ারের চেয়ে এই যে ফিউজের মধ্য দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হতে পারে না। এটা না হলে জ্বলে যাবে, এই এই জিনিসটা জ্বলে যাবে। তো এই জিনিসটা না জ্বলার হাত থেকে বাঁচার জন্য আমরা ফিউজ ইউজ করি। এই যে ফিউজটা ইউজ করে আমরা এখান থেকে যদি 5 অ্যাম্পিয়ার চেয়ে বেশি বা 5 ভোল্টের চেয়ে বেশি তড়িৎ প্রবাহ হয়, তাহলে এই লাইটটা, এই যে ফিউজটা গলে যাবে। তাহলে এটা যদি গলে যায় তাহলে যে বর্তনী বিচ্ছিন্ন হয়ে যাবে, তাহলে এখানে আর তড়িৎ প্রবাহিত হতে পারবে। ফিউজের কাজ হচ্ছে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতিকে প্রোটেকশন দেওয়া। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ফিউজের কাজ। ফিউজ ফিউজ কেন ইউজ করা হয়? আর বাল্ব তো চিনি আমরা, এই যে লাইট হচ্ছে বাল্ব। তো এটা হচ্ছে আমাদের, তো এই বাল্ব দিয়ে আমরা সাধারণত এটা বিদ্যুৎ খরচ করি কুশ হিসেবে বা রেজিস্ট্যান্স হিসেবে, রেজিস্ট্যান্সের মতন কাজ করে, রোধের মতন কাজ করে। শক্তি খরচ করে গেলে যখন ভোল্টেজ দিয়ে নির্দিষ্ট ভোল্টেজ দিয়ে ঘাট দেওয়া হয়, তখন এর মধ্যে কি হয়, বিদ্যুৎ খরচ করে, সে ভোল্টেজটা কমে যায়। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের এই যে জিনিসটা, যে দুইটা দাগ দিয়ে, এটা কিন্তু কুশ না, দুইটা দাগ সমান, এ পাশের দাগ এ পাশের দাগ, একটাতে পজিটিভ আর একটাতে নেগেটিভ। এটা কিন্তু পজিটিভ নেগেটিভ, ঠিক আছে, কিন্তু এটাও পজিটিভ, দুইটা সমান। তো এটা একটা পাত, যে এটাকে বলে ক্যাপাসিটর, ধারক। এখানে ধারক ধারক মানে এই হচ্ছে পজিটিভ চার্জ সংগ্রহ করে রাখবে, এ হচ্ছে নেগেটিভ চার্জ সংগ্রহ করে রাখবে। দুই পাতের মধ্যে যখন আমি সংযোগ করে দেবো, তখন বিদ্যুৎ আলটিমেটলি নেগেটিভ দিকে, ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভ দিকে, আর পজিটিভটা নেগেটিভ দিকে, পজিটিভ থেকে নেগেটিভে বিদ্যুৎ প্রবাহিত। এটা কিন্তু এখন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না, সংযোগ নাই। ঠিক আছে, এটা হচ্ছে চার্জকে স্টোর করে রাখা, কি করে রাখা, স্টোর করে রাখা, এই ধারকের কাজ। ঠিক আছে, আর একটা হচ্ছে কুণ্ডলী বা এটাকে ইন্ডাকট্যান্স ইউজ করা হয়। তড়িৎ ক্ষেত্রকে, তড়িৎ যে ক্ষেত্রটা আছে বা চুম্বকের যে ক্ষেত্রটা, এটাকে শক্তিশালী করার জন্য সাধারণত আমরা এটা ইউজ করি। চুম্বকের যে ভোল্টেজ বাড়ানোর জন্য বা চুম্বক ক্ষেত্রকে বাড়ানোর জন্য এটা ইউজ করি আমরা। নেক্সট যে চ্যাপ্টার আছে আমাদের তড়িৎ এবং চুম্বক নিয়ে, যে চ্যাপ্টারটা আলোচনা করা হয়েছে, এখানে হচ্ছে আমরা ইন্ডাকট্যান্সটা ইউজ করব। আমরা যখন কুণ্ডলী ইউজ করা হয়, কুণ্ডলী কোথায় ইউজ করা হয়, যে আমাদের হচ্ছে এই কুণ্ডলী ইউজ করার মাধ্যমে আমরা হচ্ছে কি করি, এই যে বিদ্যুতের যে ক্ষেত্রটা, চুম্বক যে ক্ষেত্রটা বাড়িয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এটা বুঝছি, এবং আমরা হচ্ছে এখানে আর দুটো জিনিস দেখতে পাচ্ছি। দেখো ভালো করে দেখো, যে এটা হচ্ছে আমরা একটু আগে যেটা একটা সার্কিট ইউজ করেছিলাম বা বর্তনীতে আমরা ইউজ করেছিলাম। তো এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স, কিন্তু তীর চিহ্ন দিয়ে কি বোঝানো হয়েছে, এই তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে এটা হচ্ছে পরিবর্তন করা যায়, এই রেজিস্ট্যান্সটা পরিবর্তন করা যায়, এটাকে বেশি করা যায়। মাঝখানে একটা বিন্দু থাকে, এখানে এরকম একটা রেজিস্ট্যান্স, এখানে হচ্ছে এখানে বিন্দু থাকে। এই যে রেজিস্ট্যান্সটা যদি বাড়ায়, তাহলে এদিকে রেজিস্ট্যান্স বাড়বে, এদিকে রেজিস্ট্যান্স কমবে, এদিকে যদি এটা আনি রেজিস্ট্যান্স কমবে, দুই ম্যাটার হয়। এটা হচ্ছে আমাদের রিওস্ট্যাট বলে, রিওস্ট্যাট বা পরিবর্তী রোধ। আমরা রোধ দুই প্রকার জানি, তোমাদের বইয়ে ভালো করে লেখা আছে,
রুট হচ্ছে দুই প্রকার, যে একটা হচ্ছে রিওস্ট্যাট বা পরিবর্তী, আর একটা হচ্ছে যেটা চেঞ্জ করা যায় না, স্থির মান নিমিত্ত। সো এটা হচ্ছে স্থির মান নিমিত্ত, এটা হচ্ছে পরিবর্তী। ঠিক আছে। তো এই যে এগুলো আমরা বুঝলাম, এই যে লাস্টে যেগুলো আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট। লাস্টে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এই গ্যালভানোমিটার দিয়ে কি করা হয়? তোমাদের যদি বলা হয় গ্যালভানোমিটার কেন ইউজ করতে, আমি বলবো গ্যালভানোমিটার সাধারণত ইউজ করা হয় তড়িৎ প্রবাহের অস্তিত্ব, কোনো বস্তুর মধ্যে তড়িৎ প্রবাহ আছে কিনা সেটা আমি দুই মাথা গ্যালভানোমিটার দিয়ে যখন যুক্ত করে দিব, গ্যালভানোমিটার বিক্ষেপ থাকে এরকম একটা কাঁটা থাকে, কাঁটাটা নড়াচড়া করে। যদি বিদ্যুতের অস্তিত্ব থাকে, যদি বিদ্যুতের অস্তিত্ব না থাকে তাহলে কাঁটা নড়াচড়া করবে না। এখান থেকে আমরা তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ হচ্ছে কিনা এটা বুঝতে পারি। তো অস্তিত্ব, দ্য এক্সিস্টেন্স অফ ইলেকট্রিক কারেন্ট আমরা গ্যালভানোমিটার দিয়ে প্রকাশ করতে পারি। এখন এই মিটার দিয়ে সাধারণত বিদ্যুৎ প্রবাহটা, তড়িৎ প্রবাহটা কত এম্পিয়ারে প্রবাহিত হচ্ছে একটা তারের মধ্যে দিয়ে, কত এম্পিয়ার, 1 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার, কত এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এই মিটার তার দিয়ে আমরা এই দুই প্রান্ত যদি লাগিয়ে দিই, খুব সহজে আমরা এই মিটার দিয়ে কত এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এর মানে পেয়ে যাবো। ঠিক আছে। আর ভোল্ট মিটার দিয়ে ভোল্টেজটা, দুই বা বিন্দুর মধ্যে যে ভোল্টেজ, একটা ধরো একটা ব্যাটারির মধ্যে ভোল্টেজ কত, একটা ব্যাটারি, একটা সেল, এর মধ্যে ভোল্টেজ কত, দুই প্রান্ত লাগিয়ে দিব, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত লাগিয়ে দেবে, একটা নেগেটিভ প্রান্ত, একটা ব্যাটারির মধ্যে একটা পজিটিভ প্রান্ত, একটা নেগেটিভ প্রান্ত যদি লাগিয়ে দিই তাহলে ভোল্টেজটা কত আলটিমেটলি আমরা পেয়ে যাবো। ঠিক আছে। তো এখন এই যে ভূসংযুক্ত তার, এটাকে ভূসংযুক্ত তার বলা হয়। এই যে ভূসংযুক্ত তারটা কি? ভূসংযুক্ত তারটা হচ্ছে আমাদের, এটা কি আসলে, এটা তো সবাই জানে। আমি যদি কারণ দিই সেটা হচ্ছে আমাদের মাটিতে চলে যাবে সব কাজ। কেন মাটি, কেন মাটি হচ্ছে সমুদ্রের মতো, পানি যে সমুদ্রে থাকে সেরকম চাঁদ যে সমুদ্র, মানে বিভব হচ্ছে শূন্য। কোথায়? মাটিতে। মাটিতে বিভব শূন্য। আমি যখন কোনো চার্জ মাটিতে ফেলে দেবো বা ইলেকট্রনগুলো মাটিতে যাবে, তখন আমি ওই চার্জের, ওই ইলেকট্রনের অস্তিত্ব খুঁজে পাবো না, এটা কোথাও হারিয়ে যাবে। তো এখন আমি যদি বিদ্যুৎ দিতেই থাকি এখানে যে মাটিতে, সে যদি মাটিতে চলে যায় তাহলে আমি এগুলো আর খুঁজে পাবো না, মাটিতে হারিয়ে যাবে। এটা হচ্ছে এই জন্য ইউজ করা হয়। অতিরিক্ত ইলেকট্রন যদি মাটির সাথে আমি সংযুক্ত করে দিই, অতিরিক্ত ইলেকট্রন মাটিতে চলে যাবে, যেগুলো কোনো ক্ষতি করবে না। এই জন্য আমরা সাধারণত বর্তনীতে এই ভূসংযুক্ত তার ইউজ করা হয়। সো এটি হচ্ছে আমাদের চার্জের ধারক, যেটা অসীম হিসেবে কাজ করে, ইনফিনিটি। এগুলোই ছিল আমাদের হচ্ছে বর্তনীর সার্কিট। ঠিক আছে। সো বর্তনীর সার্কিট এগুলা। এখন হচ্ছে আমাদের তুল্যরোধ নিয়ে আলোচনা করব। তুল্যরোধের যে দুটো সূত্র আছে, যে এটা হচ্ছে তুল্যরোধের সূত্র, আর এটা হচ্ছে দুটো সূত্র আছে। একটা হচ্ছে তুল্যরোধ সাধারণত দুই প্রকার। তুল্যরোধ বলতে আমরা কি বুঝি? তুল্যরোধ বলতে আমি যদি সংক্ষেপে বলি, তোমরা সংজ্ঞা অনেক থাকতে পারে। ধরো একটা রোধ, আরেকটা রোধ, আরেকটা রোধ একটা বর্তনীতে আছে। এই যে একটা বর্তনী, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা সুইচ দিতে পারি, কোনো সমস্যা নেই, সুইচ না দিতে চাও, একটা সুইচ, এই যে একটা আছে, তড়িৎ প্রবাহ এদিকে হচ্ছে, এই যে এখান থেকে এদিকে। ঠিক আছে, তড়িৎ প্রবাহ এদিকে হচ্ছে, সেদিকে যে তড়িৎ প্রবাহ হয়, যে রোধ আর1, আর2, আর3। ঠিক আছে। তো এখন তুল্যরোধ যে আর বাস, এটা হচ্ছে সিরিজ আছে না, এই যে সিরিজ সিরিজ তুল্যরোধ কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে সিরিজ, মানে শ্রেণী বর্তনী, শ্রেণী, একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা, এটাকেই শ্রেণী বলে। দুটো একসাথে পাবে না। তো আরেকটা হতে পারে যে এরকম, যে একটা, আরেকটা, আরেকটা। ঠিক আছে, আরেকটা, তাহলে তিনটা কি অবস্থায় আছে, এই যে একটা কুইজ আছে, সেল দিতে পারি,
চাবি কি, ঠিক আছে। তো এখন হচ্ছে R1, R2, R3 এগুলো ব্যাখ্যা করো। এই তুল্যরোধ দুই প্রকার, একটা হচ্ছে শ্রেণী তুল্যরোধ মানে শ্রেণী বর্তনী, আর একটা হচ্ছে সমান্তরাল বর্তনীর দিকে তুল্যরোধ। তুল্যরোধ বলতে এই তিনটা রোধ বা পাঁচটা রোধ যদি থাকে, পাঁচটা রোধ শ্রেণী যদি থাকে, শ্রেণীগুলোর যোগফল, এই বর্তনীগুলোর যোগফল R1, R2, R3। একটা জিনিস মনে রাখবো, একটা জিনিস মনে রাখবো যে এই যে তড়িৎ প্রবাহ, এখান থেকে ভোল্টেজ একটা নির্দিষ্ট ভোল্টেজ দিলে তড়িৎ প্রবাহ দিয়ে দিয়েছে। তড়িৎ প্রবাহ এখানে যা হবে, এখানে যা হবে, এখানেও তা হবে, এখানেও তা হবে, এখানেও তা হবে, মানে তড়িৎ প্রবাহ চেঞ্জ হবে না। রোধের শ্রেণী বর্তনীতে, মূলত কথা মনে রাখবা, শ্রেণী বর্তনীতে তড়িৎ প্রবাহে কোনো চেঞ্জ হবে না। তড়িৎ প্রবাহ সব সময় কি থাকবে, কিন্তু ভোল্টেজ চেঞ্জ হবে, ভোল্টেজ চেঞ্জ হবে, এটা মনে রাখবো, ভোল্টেজ চেঞ্জ হবে, ঠিক আছে। ভোল্টেজ চেঞ্জ হবে, দুইটা এই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এগুলো কিন্তু কি এ বি সি, এ এ বি সি ডি, এগুলো কিন্তু এখান থেকে ভোল্টেজ এখানে কমে যাবে, আরো কমে যাবে, আরো কমে যাবে, এটা রোধের উপর। ঠিক আছে, রোধ বেশি হলে কিন্তু কি হবে, ভোল্টেজ কমে যাবে। বি ইজ ইকুয়াল টু আইআর, ঠিক আছে, যত রোধ হবে তত ভোল্টেজ দিতে হবে আমাকে, ঠিক আছে, তত ভোল্টেজ দিতে হবে, বেশি ভোল্টেজ দিতে হবে। তাহলে এখান থেকে করাচ্ছে ভোল্টেজ কমে যাবে, ভোল্টেজ কমে যাবে, এই জন্য ভোল্টেজটা ভিন্ন হতে পারে কিন্তু তড়িৎ প্রবাহটা আলটিমেটলি এটা মনে রাখবে। তো এখন এই যে তুল্যরোধকে সাধারণত আমরা এই যে সূত্র দিয়ে আর এস R1 প্লাস R2 প্লাস ডট 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 প্লাস আর, ঠিক আছে, এভাবে আর এন এন সংখ্যা বলতে অনেক আছে, মানে এই অনেকগুলো যদি থাকে তাহলে এই সূত্রটা ইউজ করবো সবসময়, সিরিজ, ঠিক আছে। সো এখানে হচ্ছে তোমাদের যে সিলেবাসে যেটা আছে সেটা করার চেষ্টা করছি। আর একটা হচ্ছে সমান্তরাল হলে 1/r1, কিন্তু এখানে দেখো যে তড়িৎ প্রবাহ যেটা আসতেছে এখান থেকে তড়িৎ প্রবাহ, ভোল্টেজের অনেকটা তড়িৎ প্রবাহ আসতেছে না, তড়িৎ প্রবাহ I1, তড়িৎ প্রবাহ চেঞ্জ হয়ে যাবে I2, I3, তড়িৎ প্রবাহ আর একই থাকবে না, তড়িৎ প্রবাহ আর এই সমান্তরাল যদি থাকে তাহলে তড়িৎ প্রবাহ কি হবে না, আর চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে যাবে তড়িৎ প্রবাহ। কিন্তু এটার ক্ষেত্রে তড়িৎ প্রবাহ একই থাকবে, এখান থেকে যে তড়িৎ প্রবাহ আসছিল এখান থেকে একই থাকবে, আর এটার ক্ষেত্রে এখান থেকে যে তড়িৎ প্রবাহ আসছিল সেটা এখানে গিয়ে কমে যাবে, বাক হয়ে যাবে, আবার এখানে গিয়ে সংযুক্ত হবে, তড়িৎ প্রবাহ একই হয়েছে, ঠিক আছে। এই তিনটার মধ্যে তড়িৎ প্রবাহটা বাক করে। তো এটার ক্ষেত্রে আর পি বা প্যারালাল সমান্তরাল 1/r1 প্লাস 1/r2, যে সূত্রটা প্লাস 1 ডট ডট প্লাস 1/r, এই সূত্রটা ইউজ করব, ঠিক আছে। সেই হচ্ছে আমাদের শ্রেণী বর্তনী, শ্রেণী তুল্যরোধ, আর এটা হচ্ছে সমান্তরাল তুল্যরোধ, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের তড়িৎ ক্ষমতা নিয়ে আলোচনা করব। এগুলা ডিরাইভেশন আমি দিতে পারছি না, কারণ যে তুল্যরোধের যে ডিরাইভেশন গুলো আছে এগুলো তোমরা বইয়ে দেখে নেবে, কারণ এই ডিরাইভেশন গুলো যদি দিতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য। সো এখন হচ্ছে আমাদের তড়িৎ ক্ষমতাটা আলোচনা করব। সো তড়িৎ ক্ষমতা সাধারণত তড়িৎ শক্তি নিয়ে আলোচনা করি। তড়িৎ শক্তি আমরা ক্ষমতা কি জানি, ক্ষমতা জানি P ইজ ইকুয়াল টু W/T, এগুলো আমরা পড়িছি না, এগুলো হচ্ছে কাজ ক্ষমতা শক্তি আছে না, শক্তি বা ক্ষমতা, কাজ ক্ষমতার মধ্যে আছে, কিন্তু তড়িৎ ক্ষমতা ভিন্ন। তড়িৎ ক্ষমতা আমরা এই সূত্রের মাধ্যমে ইউজ করব, বাট তড়িৎ ক্ষমতাটা আমাদের W হিসেবে আমরা পাই না, T হিসেবে আমরা পাই না, এগুলা পাই হচ্ছে আমাদের বিভব হিসেবে, ভোল্টেজ হিসেবে, ঠিক আছে। তো ভোল্টেজ হিসেবে যেহেতু যেহেতু পাই, আমরা জানি আমরা যে তড়িৎ যে শক্তিটা আছে সেটা হচ্ছে আমরা W দ্বারা প্রকাশ করি, যে শক্তিটাকে, যে কাজ হয়েছে সেটাকে শক্তি বলা হয়। সেই কাজটা হচ্ছে আমাদের কত, BI। তার মানে একটা বর্তনী না, এটা যে একটা বর্তনী তড়িৎ প্রবাহিত হচ্ছে এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো তড়িৎ প্রবাহিত যদি এদিকে হয় তাহলে রোধের মধ্যে দিয়ে যখন যাবে পজিটিভ নেগেটিভ ভোল্টেজ, ঠিক আছে, এই যে ভোল্টেজ,
তো এখান থেকে যখন যাবে এটা হচ্ছে আর, যখন যাবে এখানে আমি যদি ভোল্টেজ বাড়াই তাহলে তড়িৎ প্রবাহ বাড়বে। ভোল্টেজ যত বাড়ায় তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ আমরা এখানে একটা সূত্র করেছি যে হ্যাঁ বি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। এই যে জিনিসটা ভোল্টেজটা আসলে যে বিভবটা, ঠিক আছে, এই যে বিভবটা কিউ পরিমাণ চার্জকে এখান থেকে বা এদিক থেকে উল্টো দিকে, কিউ পরিমাণ চার্জকে এদিক থেকে বা উল্টো দিকে হবে তড়িৎ প্রবাহের দিকটা, তো এখান থেকে কিউ পরিমাণ চার্জকে আনতে, কিউ পরিমাণ চার্জ তৈরি করতে, এই যে এখানে যে পরিমাণ কাজ করতে হয়, তাকে কি বলে, ভোল্টেজ বলে বা বিভব বলে। সো বিভবের এটা আমরা জানি, কিন্তু কাজটা আসলে কি, কাজটা হচ্ছে আমাদের বিআই। কাজটা আসলে বিআই না, আমাদের হচ্ছে বি ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু বি কিউ। সেটা হচ্ছে আমাদের কাজ, আমাদের ভোল্টেজ। আমরা ডাব্লিউ সমান ডাব্লিউ, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডান। আর ওয়ার্ক ডান যদি বি কিউ যায় তাহলে পাওয়ার, আমরা ডাব্লিউ আর টি জানি না, তাহলে আমাদের ডাব্লিউ সমান কি বি কিউ আর টি। সো কিউ বাই টি হচ্ছে আমাদের, সমান আমরা কি জানি, তড়িৎ প্রবাহ। তাহলে আমাদের বিআই ক্ষমতা সমান আমাদের কি হলো, বিআই হলো। সো এগুলো হচ্ছে আমাদের ডিরাইভেশন, যে এখানে যে শক্তিটা খরচ হবে সেই শক্তিটা আমরা যখন আমরা বিদ্যুৎ প্রবাহ হবে ভোল্টেজ, নির্দিষ্ট ভোল্টেজে, তখন বি যে ভোল্টেজটা আছে, ভোল্টেজ এবং আই গুণ করে আমরা হচ্ছে আলটিমেটলি শক্তিটা খরচ হবে সেটা পেয়েছি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের পি ইজ ইকুয়াল টু বি। আমরা সূত্রগুলো লিখি, যে সূত্রগুলো আছে, যে আমাদের হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু বি কিউ। বি, এই যে দেখো এটাকে আমরা বি আই টি লিখতে পারি। কেন লিখতে পারি, যে কিউ সমান কি, যে কিউ সমান হচ্ছে আমাদের আইটি। এই যে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে কিউ ইজ ইকুয়াল টু যেহেতু আইটি, তো কিউ সমান আইটি লিখেছি। আরেকটা লিখতে পারি আই বি সমান বি সমান কি, যে আমাদের ওহমের যে সূত্রটা আছে, আই ইজ ইকুয়াল টু বি বাই আর, অর্থাৎ বি ইজ ইকুয়াল টু আই আর। সো বি ইজ ইকুয়াল টু আই, এখানে হচ্ছে আমাদের টি হবে না, আই আর, তাহলে আই আর, তাহলে আই স্কোয়ার আর চলে গেল, ঠিক আছে। আই স্কোয়ার আর এটা হচ্ছে আই ইকুয়াল টু বি বাই আর হোল স্কোয়ার। এই যে এই সূত্রটা লিখেছি এখানে, ঠিক আছে, আয়ের জায়গায়। তাহলে আমাদের হবে কি, আর বাইরে একটা আছে বি স্কোয়ার বাই আর, এটাও হবে। এখানে একটা টি ছিল, টি থাকবে, এটা হচ্ছে কাজের সূত্র। আমরা কইটা পাইছি, কাজের সূত্র আমরা এই যে বিআইটি বি কিউ বিআইটি আই স্কোয়ার আর টি, আর এটা হচ্ছে বি স্কোয়ার। আমরা এগুলো মুখস্থ করে দিব, এগুলো যদি মুখস্থ করি আমাদের আশা করি এগুলো পেয়ে যাবো আমরা। আর একটা হচ্ছে ক্ষমতার যে সূত্রগুলো আছে, আমরা যে এখান থেকে যে বিআই পেয়ে যাবো, এই যে বিআই আই স্কোয়ার, টিটাকে দিয়ে দিব, টিটা যদি না দিই তাহলে আমাদের এগুলো পেয়ে যাবো বি স্কোয়ার বাই আর, ঠিক আছে। সো আমরা পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি এটাও জানি, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু পিটি, বিদ্যুৎ খরচ হিসাব করতে। আর একটা জিনিস তোমাদের মনে করিয়ে দিতে চাই, যে আমরা তো এটা বুঝছি, এগুলো সূত্রগুলো আমরা শিখে ফেলবো। তড়িৎ ক্ষমতার যে সূত্র, লাস্টে যে সূত্রগুলো আছে এগুলো হচ্ছে শক্তি সূত্র, আর এটা হচ্ছে কি
শক্তি, এটা হচ্ছে শক্তি, আর এটা হচ্ছে ক্ষমতা। ঠিক আছে, এই ক্ষমতা সূত্র এবং শক্তি, আমরা যদি আমাদের যদি এই ক্ষমতা সূত্র শক্তি সূত্র যদি আসে বা তাহলে এই সূত্রগুলো ইউজ করো, তাহলে এই সব সূত্রগুলো তোমরা অবশ্যই খুঁটিনাটি দেখে বুঝে বুঝে শিখে নেবে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের শেষ, তোমাদের হচ্ছে তড়িৎ ক্ষমতা সম্পর্কিত, এবং হচ্ছে এটা শেষ। আরেকটা বিষয় তোমাদের জানিয়ে রাখতে চাই যে তোমরা আহ, এই ভিডিওগুলো দেখো, এবং হচ্ছে এই ভিডিওগুলো দেখে হচ্ছে তোমাদের যদি উপকার হয় তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আহ, তোমরা পড়াশোনা করো, বইটা পড়ো, বইটা পড়ার চেষ্টা করো, তাহলে আশা করি অনেক কিছু তোমরা বুঝবে। এবং আমি যে পড়ানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা আহ, যারা এতক্ষণ ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত ধৈর্য তোমাদের আছে। আহ, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। তোমরা ভিডিওগুলো দেখো, এবং আমাদের যে সাইফাই এসিসি, সাইফাই যে এসিসি চ্যানেলটা আছে, ওই চ্যানেলটার সাথে থাকবে। এবং সাইফাই এসিসি হচ্ছে আমাদের একটা দীর্ঘ পরিকল্পনা আছে তোমাদের, যারা তোমাদেরকে হেল্প করার জন্য, আমরা হেল্প করার জন্য তোমাদের দীর্ঘ একটা পরিকল্পনা আছে। আমরা যতটুকু পারি তোমাদের হেল্প করার চেষ্টা করবো। তোমরা আমাদের সাথে থাকো। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংকস ভেরি মাচ অল অফ ইউ।